দর্শক, গতকালকে মহান জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে যা কিছু হয়েছে সেগুলো আমরা সবাই জানি। রাষ্ট্রপতির ভাষণে শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট সরকার বলা হয়েছে, শেখ হাসিনা সরকারকে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়নের জন্য দায়ী করা হয়েছে। এই বক্তব্যগুলোও আমরা জানি। সেখানে পক্ষে বিপক্ষে নানা রকমের কথা হচ্ছে, কিন্তু আমরা সবাই কতটা সচেতন এই ব্যাপারে যে রাষ্ট্রপতি যে ভাষণ দেন সেটা মূলত ক্ষমতাসীন দলের তৈরি করে দেয়া মন্ত্রিপরিষদে পাশ করা একটা লিখিত পাণ্ডুলিপি, যে পাণ্ডুলিপিটা তিনি শুধু পড়ে শোনান, তার ভিতরে একটি শব্দ পরিবর্তন করার তার কোনো অধিকার নেই। কিন্তু রাষ্ট্রপতির এই ভাষণকে কেন্দ্র করে বহু বিতর্ক তৈরি হয়েছে, দেশে যেমন তৈরি হয়েছে বিদেশেও তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ রাষ্ট্রপতির এই ভাষণ এবং রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা দাবি করছে রাষ্ট্রপতি ইমপিচমেন্টের মুখে পড়তে যাচ্ছেন। মানে রাষ্ট্রপতিকে দিয়ে গতকালকে সংসদে যেটা বলানো হলো এবং তার আগে রাষ্ট্রপতির আগে পরের যে ইতিহাসগুলো, প্রফেসর ইউনূস সরকারের অবসানের পরে প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলা, এটা ভবিষ্যতে কোন পর্যায়ে যাবে সেই ব্যাপারগুলো নর্থ ইস্ট নিউজ তার নিউজে তুলে ধরেছে এবং তুলে ধরে বলতে চাচ্ছে যে রাষ্ট্রপতিকে দিয়ে, মানে তারা এভাবে বর্তমান ক্ষমতাসীন সরকারের একটু সমালোচনাও করছে, সমালোচনা করে তারা বলছে যে বর্তমান রাষ্ট্রপতিকে দিয়ে এক ধরনের খেলা খেলানো হচ্ছে এবং যে খেলায় নিশ্চিত কি হবে, ফলাফল কি হবে সেটা জেনেই সেই খেলায় মেতেছে সরকারি দল বিএনপি। চলুন একটু জেনে দেখি ইন্টারেস্টিং এই রিপোর্টে নর্থ ইস্ট নিউজ আদতে কি বলতে চাইছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে। তিনি কি সত্যি ইমপিচমেন্টের কবলে পড়ছেন নাকি অন্য কোনো কিছু হতে চলেছে? থাকবেন। দর্শক, বলছিলাম আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের একটা ইন্টারেস্টিং প্রতিবেদনের কথা। সেখানে তারা রাষ্ট্রপতি অভিশংসনের কবলে পড়তে যাচ্ছেন এরকম আশঙ্কা যেমন করছে, তেমনি এটাও বলা হচ্ছে যে বর্তমান রাষ্ট্রপতিকে দিয়ে এক ধরনের গেম খেলানোর কার্যক্রম চলছে এবং তার পরিণতি কি হবে সেটা নিশ্চিত হয়ে এই বিএনপি এটা করছে। গতকাল সংসদে রাষ্ট্রপতির ভাষণ শুরু হবে এরকম সময়ে কি কি ঘটনা ঘটেছে, কে কিভাবে মুস্কি হেসেছেন, সংসদে সরকারি দলের ভূমিকা কি ছিল, বিরোধী দলের হট্টগোলের পরিপ্রেক্ষিতে সরকারি দল রাষ্ট্রপতিকে সেভ করার জন্য একটি শব্দও ব্যবহার করেনি, এই ব্যাপারগুলোও তারা তুলে নিয়ে এসে বলার চেষ্টা করছে বর্তমান রাষ্ট্রপতি অলরেডি পুতুলে পরিণত হয়েছেন, তাকে নিয়ে খেলা হচ্ছে এবং এই খেলার পরিণাম খুব একটা ভালো হবে না। তাদের শিরোনামটা দেখে নিন। বলছে বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন ট্র্যাপড ইন অ্যান ইমপিচমেন্ট স্নেয়ার। তার মানে হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অভিশংসনের ফাঁদে আটকা পড়েছেন। ব্যাপারটা এরকম যে আপনি যদি ভাষণ দিতে না চান তাহলে আপনাকে অভিশংসন ইমপিচ করে সরিয়ে দেব, অর্থাৎ আপনি ভাষণ দিতে বাধ্য, এই ভাষণ যেটা লিখে দিয়েছি সেটা বলতে বাধ্য। কিন্তু তিনি বাধ্য হলেন কেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। তিনি বাধ্য হবেন কেন? তিনি যদি মনে করতেন যে আমি শেখ হাসিনার অনুগতই থাকতে চাই তাহলে তো তিনি পদত্যাগ করতে পারতেন, তিনি সেই ভাষণ নাও পড়তে পারতেন। তিনি বিভিন্ন জায়গায় বক্তব্যে বিএনপিকে খুশি করার যে টেন্ডেন্সি, ইন্ডিভিজুয়াল বিভিন্ন বক্তব্যও আমরা দেখেছি, সেখানে বিএনপিকে খুশি করার যে টেন্ডেন্সি সেটা তিনি না দেখায় পদত্যাগ করতে পারতেন, কিন্তু সেগুলো তিনি করেননি। কি বলছে এই প্রতিবেদনটা লিখেছেন এনায়েত কবির দ্বারা। তিনি বলছেন 12ই মার্চ বাংলাদেশের নবগঠিত সংসদে ক্ষমতাসীন দল বিএনপি এবং বিরোধী দল জামাত ইসলামী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপমান করার ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ রয়েছে। এখানে বিএনপিকেও তারা দোষারোপ করছে। ভারতীয় গণমাধ্যম তার মতো করে বলতেই পারে, কিন্তু পুরোটা তারা কি বলছে একটু বুঝে দেখি। তারা বলছে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন যা তাকে অভিশংসনের দিকে পরিচালিত করতে পারে। বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতিকে পদের মর্যাদা সমুন্নত রাখার এবং সত্যবাদিতা বজায় রাখার নির্দেশ দেয়। তবে আওয়ামী লীগের মনোনয়নের মাধ্যমে সর্বোচ্চ সাংবিধানিক পদ গ্রহণকারী একজন প্রাক্তন বিচারকের বিরুদ্ধে এখন মিথ্যা বলার গুরুতর অভিযোগ আসছে।
গতকাল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যেভাবে অপমান করা হয়েছে তাতে কারো এত অপমান হওয়ার কথা মানে কল্পনা করা কঠিন। বিএনপি জামাত জোট তাকে তার নিয়োগকারী কর্তৃপক্ষ শেখ হাসিনা, এখানে বিএনপি জামাত জোট বলা হচ্ছে, আদতে তো বিএনপি জামাত জোট না, তারা হয়তো পুরনো যে জোট ছিল বিএনপি জামাতের সেটাকে মিন করছে। নিয়োগকারী কর্তৃপক্ষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করেছে বলে জানা গেছে। অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে বাধ্য করেছে এমন দাবি করছে ইন্ডিয়ার এই গণমাধ্যম। পর্দার আড়াল থেকে তারেক রহমান এই রাজনৈতিক কৌশলের সূত্র ধরেছিলেন বলে অভিযোগ। সভাপতির ভাষণে শাহাবুদ্দিন তাকে নিয়োগকারী শেখ হাসিনা সরকারের তীব্র সমালোচনা করেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্টও বলেছেন। তারেক রহমান এবং বিরোধী দলের একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল যাতে জামাত ইসলামী সংসদের মেঝেতে রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করতে পারে। সবচেয়ে আশ্চর্যজনক দিক ছিল ক্ষমতাসীন দলের ভূমিকা। এই যে এখানে মানে ওই সময় বিরোধী দল যখন হট্টগোল করছিল তখন সরকারি দল কি ভূমিকা নিয়েছে সেটা বলছে তারা বলছে শাহাবুদ্দিনের বিরুদ্ধে যখন হট্টগোল শুরু হয় তখন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তভাবে তার আসনে বসেছিলেন, কোনো প্রতিক্রিয়া দেখাননি বলেই জানা গেছে। রাষ্ট্রপতির সমর্থনে কোনো সরকারি দলের কোনো সদস্যকে কথা বলতে দেখা যায়নি, বরং তারা বিরোধী দলের আক্রমণ উপভোগ করেছেন বলে মনে হচ্ছিল। বক্তৃতা শেষ হওয়ার পর তারেক রহমান ভ্রু তুলে রহস্যময়ী হাসি হাসলেন বলেও দেখা গেছে। মানে বিস্তর সমালোচনা করেছে তারা সরকারের। বিভিন্ন মহলে রাষ্ট্রপতির বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো তার পরস্পর বিরোধী বক্তব্য। কি সেই বক্তব্য? 5 আগস্ট রাতে শেখ হাসিনা দেশ ত্যাগ করার সময় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যে প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কিন্তু কয়েক মাস পরে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকারে তিনি দাবি করেন শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তার কাছে নেই। জুলাইয়ের দাঙ্গার রাজনৈতিক সুবিধাভোগীরা রাষ্ট্রপতির পরস্পর বিরোধী অবস্থানকে সম্পূর্ণ মিথ্যাচার ও শপথ লঙ্ঘন হিসেবে দেখছেন। গতকাল বিএনপি সরকারের লিখিত রাষ্ট্রপতির রাজনৈতিক ভাষণ পড়তে রাজি হয়ে শাহাবুদ্দিনকে প্রায় হাস্যকর মনে হয়েছে। তিনি নিজেই ঐতিহাসিক সত্য সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়েছেন। অসদাচরণের কারণে তিনি নৈতিকভাবে রাষ্ট্রের সাংবিধানিক প্রধান থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন, অসদাচরণ করেছেন তিনি, এই অভিযোগ করা হচ্ছে। আওয়ামী লীগের একজন অনুগত কর্মী হিসেবে পরিচিত মোহাম্মদ শাহাবুদ্দিনকে কেবল দলীয় বিবেচনায় রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছিল। তিনি দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য ছিলেন। এটা অবশ্য সত্য, তিনি দলের প্রচার এবং প্রকাশনা উপকমিটির সদস্য ছিলেন। এই ব্যাপার কিন্তু আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি। জুলাইয়ের মানে এখানে দাঙ্গা বলছে তারা, আমরা অভ্যুত্থান বলি। জুলাইয়ের দাঙ্গায় অংশগ্রহণকারীদের একটি প্রাথমিক লক্ষ্য ছিল বলে জানা গেছে বিদ্যমান সংবিধান বাতিল করা। সেই দাঙ্গায় সুবিধাভোগীদের মতে শেখ হাসিনার শাসনামলে সক্রিয় অংশগ্রহণকারী কাউকে রাষ্ট্রপ্রধান হিসেবে রাখার অর্থ কার্যকরভাবে বিদ্যমান সংবিধানকে রক্ষা করা। জুলাইয়ের সুবিধাভোগীদের মধ্যে তার পদত্যাগ নিয়ে আইনি বিতর্ক চলছে। যেহেতু বর্তমান সংসদ বিশেষ পরিস্থিতিতে গঠিত হয়েছিল এবং পূর্ববর্তী সংসদ ভেঙে দেওয়া হয়েছিল, তাই একটি আদর্শ অভিশংসন প্রক্রিয়া শুরু করা জটিল ছিল। তবে বিএনপির আইন বিশেষজ্ঞদের যুক্তি 5 আগস্টের পর থেকে দেশে যা ঘটেছে তা অসাধারণ পরিস্থিতি। এই ক্ষেত্রে সংবিধানের আক্ষরিক ব্যাখ্যার পরিবর্তে প্রয়োজনীয়তার মতবাদ বা জনগণের ইচ্ছাকে সর্বোচ্চ আইন হিসেবে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ সংবিধানের যে বাধ্যবাধকতা সেটার চাইতে ডক্ট্রিন অফ নেসেসিটি সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের যুক্তি, তাকে পদে বহাল রাখলে কেবল আইনি ও রাজনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘায়িত হবে, পদে বহাল রাখলে, এখানে না রাখলে হবে। নবগঠিত সংসদে রাষ্ট্রপতিকে লিখিত ভাষণ পড়তে বাধ্য করে বিএনপি, কার্যকরভাবে তাকে অবৈধ এবং বিতর্কিত হিসেবে চিহ্নিত করেছে এর মাধ্যমে। অর্থাৎ এই ভাষণটা দিতে বাধ্য করে তাকে বিতর্কিত করা হয়েছে, এটা বিএনপির প্ল্যান। এটা নর্থ ইস্ট নিউজ যিনি লিখেছেন, যে সেই লেখক দাবি করছেন। তার ভাষণ বয়কট করে জামাত ইসলামী একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দিয়েছে। সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ভাষণ মূলত আনুষ্ঠানিক, তবু শাহাবুদ্দিন রাষ্ট্রের অভিভাবক হওয়ার মর্যাদা সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছেন। বিএনপির একটি বিরাট অংশ আর তাকে সেই ভূমিকায় মেনে নিতে প্রস্তুত নয়।
তারা বিশ্বাস করে যে সংসদ এবং জনগণের একটি উল্লেখযোগ্য অংশ রাষ্ট্রপতির উপরে আস্থা হারিয়ে ফেলে, তখন মানে যদি আস্থা হারিয়ে ফেলে তখন তার পদে থাকা কেবল সময়ের অপচয় এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। মানে জনগণ যখন আস্থা হারিয়ে ফেলে তখন তাকে পদে রাখা উচিত নয়, এরকম ভাবনা বিএনপির একটা বড় অংশের মধ্যে রয়েছে, সেই দাবি তারা করছে। দুর্নীতি দমন কমিশন দুদকের সাথে জড়িত তার বিতর্কিত ভূমিকা এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের ইতিহাস তাকে নিয়ে আরো প্রশ্ন তুলছে। অর্থাৎ এই শাহাবুদ্দিন চুপ্পু তিনি একসময় দুদকে দুদকে চাকরি করেছেন, তখন তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, দুর্নীতি নিয়ে কথা হয়েছে, সেই কথা তারা বলছে। এছাড়াও তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগও রয়েছে, এটা অবশ্য আমার জানা নেই, এই অভিযোগ এখানে করা হচ্ছে। রাষ্ট্রপতি পদ কেবল একটু আনুষ্ঠানিক পদ নয়, এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আস্থার প্রতীক। বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক কৌশলের কারণে শাহাবুদ্দিন সেই আস্থা হারিয়ে ফেলেছেন। শাহাবুদ্দিন তার অপসারণ এখন কেবল সময়ের ব্যাপার, এটা মনে করা হচ্ছে। এই জটিল রাজনৈতিক খেলায় কে জিতবে বা কে হারবে তা সময়ই নির্ধারণ করবে। তবে শেষ বেলায় সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা বলা হচ্ছে এই রিপোর্টে, যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। কথাটা কি? শাহাবুদ্দিন হয়তো একদিন দাবি করতে পারেন যে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার তাকে এই ভাষণটি পড়তে বাধ্য করেছিল, ঠিক যেমনটি তিনি বিদায়ী ইউনূস সরকারের বিরুদ্ধে তাকে না জানিয়ে 133টি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার অভিযোগ করেছেন পত্রিকায়। অর্থাৎ প্রফেসর ইউনূস বিদায়ের পরে পত্রিকার সাক্ষাৎকারে সেই ইউনূস সরকারের বিরুদ্ধে এক গাদা অভিযোগ যেটা তিনি করেছেন, এই পত্রিকা দাবি করছে, নর্থ ইস্ট নিউজ, ভারতের ইংরেজি গণমাধ্যম, তারা দাবি করছে যে তারেক রহমানের সরকারের বিদায়ের পরে ইতিহাসে কোনো একটা সময় তিনি এটা, কিংবা তিনি রাষ্ট্রপতির পদ থেকে চলে যাওয়ার পরে কোনো একটা সময় তিনি এই দাবিও করতে পারেন যে দাবিটা বিএনপি সরকারের বিপক্ষে যাবে। তিনি হয়তো বলতে পারেন যে ওই ভাষণ কিংবা ওই কথাবার্তাগুলো আমাকে ভয় দেখিয়ে বাধ্য করা হয়েছে বলতে কিংবা দিতে। দর্শক, আপনার কাছে কি তাই মনে হয়? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী অ্যাক্টিভিস্টদের দারুণ বিরোধিতা দেখছি। দারুণ শব্দটা ব্যবহার করা উচিত না, এখানে সঙ্গত না। তাদের বিরোধিতা দেখছি, এবং বিরোধিতা এমনই যে শাহাবুদ্দিনকে ওই খন্দকার মোস্তাকের সঙ্গে তুলনা কেউ কেউ করছেন। আবার যারা বোঝেন তারা ঠিকই বুঝছেন যে রাষ্ট্রপতির বাংলাদেশের সংবিধানে আদতে কোনো ক্ষমতা নেই বললেই চলে। একমাত্র নিয়মতান্ত্রিক উপায়ে খাতা কলমে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া আর প্রধান বিচারপতি নিয়োগ দেয়া ছাড়া তার কোনো স্বাধীনতা নেই। বাকি সবকিছুই সরকারের দেয়া সাজেশন মতো কিংবা সরকারের করে দেওয়া কাগজে সই করতে তিনি বাধ্য। সুতরাং এই ভাষণটাও সরকারের লিখে দেওয়া ভাষণ, সেটা তিনি পড়েছেন মাত্র। এটা আমরা কজনই বা বুঝতে পারছি। তবে নর্থ ইস্ট নিউজের এই প্রতিবেদন একটা বার্তা দিচ্ছে, সেই বার্তার মধ্যে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে দুটা ব্যাপার। সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির ভাষণের সময়ে বিরোধী দলের হট্টগোলের ওই পর্যায়ে বিএনপি যদি মনে করত যে তারা সংবিধান অক্ষুণ্ণ রাখতে চায়, তাহলে বিএনপির কোনো না কোনো সদস্য কিংবা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সেই সময় কোনো কথা বলতেন। তিনি কোনো কথা বলেননি, বিএনপি থেকে কেউ কোনো কথা বলেনি। এটা এক ধরনের দ্বিচারিতা মনে হতেই পারে। আবার রাষ্ট্রপতি সম্পর্কে যেটা বলা হচ্ছে, প্রফেসর ইউনূসের সকল তথ্য যেমন তিনি প্রফেসর ইউনূস বিদায় নেওয়ার পরে ফাঁস করে দিয়েছেন, তেমনি তারেক রহমানের এই সরকার ব্যাপারেও হয়তো কোনোদিন বলতে পারেন এগুলো করতে আমাকে বাধ্য করা হয়েছিল কিংবা ভয় দেখানো হয়েছিল। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। নতুন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি বলেছেন, সংসদে স্লোগান দেয়া ঠিক না, এটি রেওয়াজের বাইরে। কিন্তু খুব বেশি তিনি বিচলিত না। তিনি বলেছেন, সংসদে ওয়াকআউট একটা প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। আজকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি এই কথা বলছেন। আমার কেন জানি মনে হয় যে কালকের যে ওয়াকআউট, এর ফলে একটু সংসদ প্রাণবন্ত হয়েছে। যদি এই ওয়াকআউটটা না হতো তাহলে এটা খুব একদম একটা ডাল প্লেন একটা হতো। এখানে এই সংসদের শুধুমাত্র যেই
ধারাবাহিকতায় মানে বিঘ্ন ঘটাইছে যান্ত্রিক ত্রুটি। এখানে জামাত বা এনসিপির এমন কোনো ভূমিকা ছিল না যে সাংঘাতিক রকম মারমুখী আক্রমণাত্মক। তো সেই অর্থে বলা যায় যে এই সংসদ খুব বেশি যে মানে আয়ত্তের বাইরে যাবে তা না। তবে যেটা হবে, জুলাই সনদ সংস্কার, দ্বিতীয় শপথ, গণভোট, এইগুলো নিয়ে সবসময় জামাত এবং এনসিপি চড়াও হয়ে থাকবে সরকারি দলের উপর। সরকারি দল তার মতন করে যাবে, বিরোধিতা হবে, কিন্তু চরম বিরোধিতা সেটা হবে না। আগের 15 বছরের সংসদটা জমিনে এই কারণে বড় কোনো বিরোধী দল ছিল না। এবারের বিরোধী দল সব মিলায় 70-72 জন, 68 + 6 75-76 জন হচ্ছে বিরোধী দল। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ফলে তাদের একটা আওয়াজ থাকবে, বিরোধিতা থাকবে। এইটা বলা যায় যে 15 বছরের তুলনায় একটা উন্নত সংসদ হবে, কিন্তু এটা বলা যাবে না যে এটা একটা পরিপূর্ণতা লাভ করলো। কারণ যতক্ষণ না পর্যন্ত সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়ে তার প্রতিনিধি না পাঠাতে পারবে, অন্তত নির্বাচনে অংশগ্রহণটা নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত না বলা যাবে না যে এই একটা পরিপূর্ণ পার্লামেন্ট। আগের সেই আমরা মানে লাস্ট যেই সংসদ ছিল 2008-এর বা তার পূর্ব অবস্থায় আমরা ফিরে গেলাম, এটা বলা যাবে না। ফলে একটা ঘাটতি থাকবে। এখন জামাত আর এনসিপি তাদের সবচেয়ে দুশ্চিন্তার ব্যাপার থাকবে কখন আওয়ামী লীগ ঢুকে পড়ে। আওয়ামী লীগ আজ হোক কাল হোক, রাজনৈতিক গবেষকরা, বিশ্লেষকরা সবার একটা আশা যে আওয়ামী লীগ যেভাবেই হোক ঢুকে যাবে। কিন্তু আওয়ামী লীগকে ইন করালে বিএনপি কি আসলে সত্যি সত্যি লাভ হবে, এটা একটু ভাবা দরকার। এখন যেইভাবে বিএনপি প্রতিপক্ষকে মোকাবেলা করছে, আওয়ামী লীগ আসলে কিন্তু সেইভাবে মোকাবেলা করতে পারবে না। ফলে বিএনপির লক্ষ্য থাকবে এখন যেই বিরোধী দল আছে, যে জোট আছে, এটাকে টিকায় রাখা, টিকায় রেখে সে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই বিষয়গুলো সে এককভাবে ধারণ করবে। এককভাবে ধারণ করলে আওয়ামী লীগ কিন্তু নিউট্রাল হয়ে যাবে। খেয়াল করেন, এই সংসদ নির্বাচন পর থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার কিন্তু কোনো বক্তব্য নেই। কিছু কিছু জায়গায় আওয়ামী লীগরা উৎসাহিত হয়ে তারা দলীয় কার্যালয় খোলার চেষ্টা করছে, ওই পর্যন্তই। এখন আস্তে করে কিন্তু মুখ ফিরায় নিছে। সেলিনা হায়াৎ আইভীর জামিন হইতে হইতে হয়নি, খায়রুল হকের জামিন হইতে হইতে হয়নি, একজন শিক্ষক নেতা আওয়ামী লীগের, তারও জামিন, বরং জামিন তো দূরের কথা, তাকে উল্টা গ্রেপ্তার করা হয়েছে। তার মানে বিএনপি কিন্তু এখন পাক্কা খেলোয়াড়। সে জামাত এনসিপি কে ভয় দেখাবে যে এই আওয়ামী লীগ কিন্তু আসলো, সুতরাং তোমরা কিন্তু সোজা থাকো, বেশি বিরোধিতা করতে যাও না, করলে কিন্তু আমরা আওয়ামী লীগকে ঢুকাবো। কিন্তু আওয়ামী লীগকে কিন্তু আবার ঢুকাবে না। এই কারণে ফাইনালি ওই যে জামাত এনসিপি মনে করে, ভাই যতটুকু আগাইছি এইটুকু অবস্থা যদি না থাকে, আওয়ামী লীগ যদি সত্যি সত্যি ঢুকে পড়ে, তখন আমাদের অবস্থা হবে কি। সুতরাং তারা যেমন বিরোধিতা, সহযোগিতা, এরকম দোলাচালে মানে খেলতে খেলতে তারাও খেলতে থাকবে, আর বিএনপিও খেলতে থাকবে, মূলা দেখাইতে থাকবে, এই আসলো আওয়ামী লীগ আসলো, এই মূলা দেখায় সে কিন্তু সময় পার করতে চাইবে। ফলে একটা জটিল রাজনৈতিক সমীকরণ। এই সমীকরণে এখন অন্তত আর যাই হোক না কেন, আওয়ামী লীগের কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। আওয়ামী লীগের ভবিষ্যৎ নেই এই কারণে ভারত কি খুব বেশি সোচ্চার হবে আওয়ামী লীগকে ইন করানোর ব্যাপারে? না। ভারতের এখন লক্ষ্য থাকবে যে এই বিএনপিকে দিয়ে আওয়ামী লীগের সময় যে যে চুক্তিগুলো ছিল, যে তার রাজনৈতিক সুবিধা, সীমান্ত সুবিধা, নিরাপত্তা সুবিধা, সেগুলো নিশ্চিত করা। তো বিএনপি যদি সেটা করে, তাহলে কেউ বলবে না যে বিএনপি হচ্ছে ভারতের সহযোগী। আওয়ামী লীগ যেভাবে চিহ্নিত হয়েছে,
যেভাবে উলঙ্গ হয়েছে, বিএনপি কাপড় চোপড় পরে যদি ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখে, ভারতের স্বার্থগুলো রক্ষা করার চেষ্টা করে, তাহলে ভারত কেন আওয়ামী লীগকে করায় সে ভেজাল বাড়াতে চাইবে? সে তো এক ধাপ আগায় আসছে যে বিএনপি ক্ষমতায়, তার একটা টেনশন নেই যে জামাত ক্ষমতা আসলো না। সুতরাং ভারতের দিক থেকেও কিন্তু সে ধরনের চাপের মধ্যে পড়বে না। আভ্যন্তরীণভাবে জামাত বা এনসিপিও চাপ দেবে না, কারণ তাদের ভয় আছে ভারত এবং আওয়ামী লীগ। সব মিলায় বলা যায় যে বর্তমান সময়টা বিএনপির জন্য একটা চরম সুসময়ের মধ্যে আছে এবং অত্যন্ত কৌশলী অবস্থান থেকে বিএনপির একটা আগায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে, যদি না আকস্মিকভাবে কোনো রাজনৈতিক পরিস্থিতির একটা বিপর্যয় না ঘটে।